কতজন জয়েন করেছে এখন নাম্বারটা? হ্যাঁ, শুরু করে দাও। কতজন জয়েন করেছে? হ্যাঁ ম্যাম, এখন আস্তে আস্তে জয়েন করছেন, এই তো লাইভ এসছে। ওকে, আমরা শুরু করি তাহলে। আমি অনেককে দিয়েছি। শুভ সন্ধ্যা। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বাজেট 2025 প্রত্যাশা ও প্রাপ্তি। আমাদের এই আলোচনায় সভাপতিত্ব করছেন ডক্টর বাসবী চক্রবর্তী মহাশয়া। মহাশয়াকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকদিন পরে আমাদের এই আলোচনায় উপস্থিত হয়েছেন উনি, অনেক ব্যস্ততার মধ্যেও। উনি আমাদের নিয়মিত আলোচক আমাদের এই প্ল্যাটফর্মে এবং আমাদের পথপ্রদর্শকও একজন। সেই জন্য ম্যামকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও আজকে যারা এই আলোচনায় মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন তারা হলেন ডক্টর মহানন্দা কাঞ্জিলাল, প্রিন্সিপাল দুর্গাপুর ওমেন্স কলেজ, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও রয়েছেন ডক্টর কৃষাণু প্রধান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, বিশ্বভারতী ইউনিভার্সিটি। আমি উভয়কেই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং বক্তৃতা দেওয়ার জন্য। আমি ম্যাডামকে অনুরোধ জানাবো আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবিনয়ন। সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত আছেন, যেসব সদস্যরা, প্রত্যেককে আমার শুভ সন্ধ্যা এবং অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো প্রকাশ চক্রবর্তীকে, যিনি এই প্ল্যাটফর্মটাকে অনেক দিন ধরে তিনি ধারাবাহিকভাবে বলা যায় যে বজায় রেখে চলেছেন এবং নিয়মিত শুধু মানে রাজনীতি বিজ্ঞান নয়, তিনি নানান বিষয়ে মানে সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখার সঙ্গে সম্পৃক্ত নানা বিষয় নিয়েই নিয়মিত আলোচনার আয়োজন করেন। আজকে সেরকমই একটি আলোচনা, এবং সেখানে আমাকে প্রকাশ অনুরোধ করেছে মানে কথা সমন্বয় করার জন্য, কারণ আজকে যে বিষয় যে বাজেট 2025-26 প্রত্যাশা এবং প্রাপ্তি, যে আমি একজন সোশিওলজিস্ট, এটা ঠিক আমার বিষয় নয়, কিন্তু যেহেতু আমার দায়িত্ব হচ্ছে সভা মুখ্য হিসেবে কথা সমন্বয়ের, সেই জন্যই আমি রাজি হয়েছি। এবং আজকে দুজন গুরুত্বপূর্ণ বক্তা হচ্ছেন ডক্টর মহানন্দা কাঞ্জিলাল, যিনি বেসিক্যালি একজন ইকোনমিস্ট। এখন তিনি দুর্গাপুর উইমেন্স কলেজের প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন। তার আগে তিনি দীর্ঘদিন কলকাতার একটি নামী কলেজে অধ্যাপক ছিলেন এবং তিনি গণমাধ্যমে একজন পরিচিত মুখ। রাজনৈতিক তথা অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে প্রায় সন্ধ্যাতেই আমরা তাকে বিভিন্ন গণমাধ্যমের চ্যানেলে দেখতে পাই। আর অন্যজন হচ্ছেন ডক্টর কৃষাণু প্রধান, তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্সের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সুতরাং একজন নবীন এবং একজন আরেকটু সিনিয়র, এরকম এই দুজন আজকের দুই বক্তা। আমি আশা করব দুজনেই আজকের বাজেট 2025-এর দুটো বিষয় নিয়ে তারা আলাদা আলাদা ভাবে আলোচনা করবেন এবং যা পর্দার উপরে যারা রয়েছেন, যে শ্রোতা বা দর্শক, তাদের নিশ্চয়ই এই আলোচনা সমৃদ্ধ করবে আমি আশা করি। আমি প্রথমে অনুরোধ করব মহানন্দা কাঞ্জিলালকে আলোচনা শুরু করার জন্য। শুভ সন্ধ্যা। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে প্রকাশকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন সমীরণ বাবু, আপনাকেও ধন্যবাদ। এবং সর্বোপরি আমার অত্যন্ত প্রিয় দিদি বাসবিদি আজকে আছেন চেয়ারপারসন হিসেবে, সেজন্য আমার খুব ভালো লাগছে। বিভিন্ন আলোচনা সভাতেই নানা রকম সম্বন্ধে বক্তৃতা দিই বা দিয়ে থাকি, কিন্তু পরিচিত মানুষরা থাকলে খুব ভালো লাগে। আর বাসবিদির সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং উনি খুব নামকরা একজন সোশ্যালিস্ট, সোশ্যাল সায়েন্সের প্রফেসর, বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। আমি সেই আন্দাজে খুবই ক্ষুদ্র,
একটু আধটু চর্চা করি এই অবধি। তো আজকে যে আমাদের বিষয়টা এবং সর্বোপরি এই প্রোগ্রামে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দ, প্রফেসর কৃষাণু প্রধান মহাশয়, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা। এবং আজকের যে টপিকটা সেটা বছরের এই সময় সবসময় আমাদের একটা বহু আলোচিত একটা টপিক হয়ে ওঠে। তার কারণ হচ্ছে বাজেট এমনই একটা জিনিস যেটা মানুষ মানে ইকোনমিক্সের সঙ্গে যারা যুক্ত নন তারা হয়তো টেকনিক্যাল টার্মস বা ইত্যাদির সঙ্গে পরিচিত না হলেও তাদের জীবন জীবিকার সঙ্গে বাজেটটা কিন্তু ভীষণভাবে জড়িত। সেই জন্য বাজেট যখনই হয় বা আলোচনা হয়, পার্লামেন্টে বাজেট পেশ করা হয় বা রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হয়, মানুষ কিন্তু অধীর আগ্রহে শোনে। প্রথম প্রশ্ন হচ্ছে কেন শোনে? তার কারণ হচ্ছে যে এই বাজেটের থেকে মানুষের একটা প্রত্যাশা থাকে। আজকের যে টপিকটা এটা খুব সুন্দর, যে প্রত্যাশা। তাহলে যে জিনিসগুলোর উপর মানুষের প্রত্যাশা থাকে মানুষ সেটাই শোনে, জানতে চায় যে কি অবস্থা। বা অর্থনীতি যদিও একটা বিষয় যেটা সবাই চর্চা না করলেও অর্থনীতির বাইরে তো কোনো কিছু হতে পারে না, কাজেই সবকিছুর মধ্যেই অর্থনীতি। যে মানুষটা অর্থনীতি বোঝে না, অর্থনৈতিক টার্ম বোঝে না, সেও অর্থনীতির সঙ্গে যুক্ত, এবং যারা অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত তারাও কিন্তু ইনডাইরেক্টলি অর্থনীতির সঙ্গে যুক্ত। অর্থাৎ অর্থনীতি ছাড়া একটা জীবন জীবিকা হতে পারে না, সেজন্যই মানুষ শোনে। তাহলে বিভিন্ন সময়ে প্রত্যেক বছর এই বাজেট আসে, মানুষ আশা করে এবং তারপর তারা হিসেব কষে যে আমরা কি পেলাম বা কি পেলাম না। এবারের যে বাজেট, প্রথমেই বলি ইউনিয়ন বাজেট যেটা, সেটাতে কিন্তু খুব নতুন কিছু আমরা পাইনি, যেটা অন্যান্য বছরে পাওয়া যায় ঠিক সেই হিসেব। কিন্তু তার আগে বুঝতে হবে যে এই বাজেটগুলো কেন গুরুত্বপূর্ণ। সেটা বুঝতে গেলে ভারতের অর্থনীতির অবস্থাটাকে একটু বুঝতে হবে। বর্তমানে ভারতবর্ষের অর্থনীতি একটা বিশ্বায়িত অর্থনীতির পার্ট, যেটাকে আমরা বলি যে এখন গ্লোবাল ইকোনমি। তার কারণ হচ্ছে এখন এমন একটা পরিস্থিতি বিশ্বের, সেখানে একটা দেশ একেবারে ইন্ডিপেন্ডেন্টলি রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে অর্থনৈতিকভাবে আলাদা বাঁচতে পারে না। অর্থাৎ একটা দেশ আরেকটা দেশের সঙ্গে নানাভাবে যুক্ত, এবং একটা দেশের কোনো পার্টিকুলার সমস্যা অন্য দেশকে সেই জন্য প্রভাবিত করে। যবে থেকে বিশ্বায়ন হয়েছে এইটা কিন্তু ভীষণভাবে চলে আসছে। কাজে ভারতবর্ষের অর্থনীতির যে সমস্যাগুলো, সেটাকে শুধুমাত্র একটা সেক্লুডেড আলাদা সমস্যা হিসেবে দেখলে কিন্তু চলবে না। এবং ভারতীয় অর্থনীতির বর্তমান যে অবস্থা, সেটার সঙ্গে অ্যাকচুয়ালি গ্লোবাল ইকোনমিক্সেরও কিন্তু অনেকটা যোগ রয়েছে। তাহলে ভারতীয় অর্থনীতিটা এখন কোন অবস্থায় রয়েছে? আমরা যেটা সবসময় শুনে থাকি যে ভারতবর্ষের অর্থনীতি জিডিপির নিরিখে একটা ভালো জায়গায় চলে গেছে, অর্থাৎ 3.7 লক্ষ কোটি ডলারের একটা জিডিপি কিন্তু ভারতবর্ষের রয়েছে। এবারে ভারতবর্ষের সেই জায়গাটা অবশ্যই এটাও বলা হয়েছে যে ইউকে এর মতো অর্থনৈতিক, যেটাকে ডেভেলপ কান্ট্রি বলা হয়, তার থেকেও কিন্তু আমাদের জিডিপি বেশি। তাহলে এগুলো শুনতে সত্যিই খুব ভালো লাগে, গর্ব হয়, কিন্তু কম্পারেটিভ স্টাডিটা কিন্তু খুব প্রয়োজন, এবং কিসের নিরিখে আমরা এগিয়ে বা কিসের নিরিখে আমরা পিছিয়ে সেটা বোঝার দরকার আছে। প্রথমেই বলি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা অ্যাকচুয়ালি জিডিপি, সেটা কিন্তু হচ্ছে একটা দেশের মধ্যে যত জিনিসপত্র তৈরি হয় তার একটা সামগ্রিক হিসেব, কিন্তু সেইটা দিয়ে একটা অর্থনীতির পুরো চিত্র পাওয়া যায় না। সেটা জানতে গেলে কি করতে হবে? সেটাকে বুঝতে গেলে অবশ্যই পার ক্যাপিটা ইনকাম, দ্যাট ইজ মাথা পিছু আয়, সেটাকে বুঝতে হবে। তাহলে হোয়াট ইজ পার ক্যাপিটা ইনকাম? যে একটা দেশের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের কত অংশ এক একটি মানুষের কাছে পৌঁছচ্ছে সেটা দেখতে হবে। তাহলে এবারে বলি যে পার ক্যাপিটা ইনকামের নিরিখে ভারতবর্ষের অবস্থাটা ঠিক কোন জায়গায়, সেটা একটু বোঝা দরকার। অর্থাৎ হিসেব বলছে বা ডেটা বলছে যে 180টা দেশের মধ্যে, 181টা দেশের মধ্যে এই নিরিখে কিন্তু ভারতের স্থান হয়ে গেছে 144, অর্থাৎ অনেকটাই নিচে। তাহলে সেটাও যদি আরেকটু ভালো করে বুঝতে হয় তাহলে আমাদের কি দেখতে হবে? তাহলে ইউএসএ কি
দ্য সুপার পাওয়ার, সব থেকে বেশি বড় ইকোনমিক সুপার পাওয়ার, তাদের পার ক্যাপিটা ইনকাম, হোয়াট ইজ দ্য পার ক্যাপিটা ইনকাম অফ ইউএসএ, সেটা হচ্ছে ৭৬,০০০, আমি রাফ রাউন্ড ফিগারে বলছি, $৭৬,০০০, যাতে সবাই বুঝতে পারে, যারা অর্থনীতির সঙ্গে যুক্ত নয় তারাও বুঝতে পারে, আমি একটু সোজা করে বলছি। জার্মানির পার ক্যাপিটা ইনকাম কত? রাউন্ড অ্যাবাউট $53, $53,000। ইউনাইটেড কিংডম, তার পার ক্যাপিটা ইনকাম কত? $48,000। এবারে আসি দুটো এশিয়ান কান্ট্রি, জাপান অ্যান্ড চায়না, আমাদের কাছাকাছি দেশ। জাপান কত? $42,000 পার ক্যাপিটা ইনকাম। চায়নার কত? 12,000 সামথিং, $12,000। এবারে আসি ভারত, তাহলে ভারতের পার ক্যাপিটা ইনকাম কত? $2,380। তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে যে আমরা যদিও জিডিপি নিয়ে খুব গর্বিত, নিশ্চয়ই গর্বিত, কিন্তু জিডিপি বা ভারতবর্ষের যে আয়, তার কত অংশ সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে সেই নিরিখে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে। তাহলে এবার পরের জিনিসগুলো আসছি। যেমন একটা দেশের মধ্যে, ভারতবর্ষের সব থেকে বড় যে সমস্যাগুলো এখন, তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই বেকারত্ব, শিল্পের অভাব, অসাম্য, চূড়ান্ত অসাম্য, তারপরে যেটা হচ্ছে বেকারত্ব, দারিদ্র নিশ্চয়ই এখনো একটা বড় সমস্যা, এবং তার সঙ্গে ইদানিং কালে যে সমস্যাটা যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে চাহিদার অভাব। এবং এই চাহিদার অভাবটা কিন্তু ভারতবর্ষের অর্থনীতির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ চাহিদাটা আলাদা নয়, অর্থাৎ চাহিদার ওপর নির্ভর করে যোগান। এটা বুঝতে গেলে ইকোনমিক্স জানারও দরকার নেই যে চাহিদা তৈরি হলে বাজারে তবে যোগান তৈরি হবে, এবং এই যোগানটা তৈরি হবে কি করে? যদি প্রোডাকশন সেক্টরটা, ম্যানুফ্যাকচারিং সেক্টরটা বাড়ে, তবেই কিন্তু যোগানের সৃষ্টি হবে। এবারে মানুষের চাহিদা কম, তাহলে চাহিদাটা কেন কম? তার একেবারে খুব কমন সেন্স বলে যে যদি মানুষের আয় কম হয় তাহলে চাহিদা কম হবে, সেভিং কম হবে, ইনভেস্টমেন্ট কম হবে। ইকোনমিক্সে প্রত্যেকটা প্যারামিটার একটার সঙ্গে একটা রিলেটেড, অল দিজ আর রিলেটেড টু ইচ আদার। তাহলে আমরা যদি চাহিদাটাকে আলাদা করে দেখি তাহলেও সার্বিক সমস্যাটাকে দেখা হয় না। তাহলে অনেকগুলো জিনিস কিন্তু একসঙ্গে জড়িয়ে রয়েছে। আবার চাহিদা কম বলে যোগান কম, যোগান কম হলে প্রোডাকশন কম, প্রোডাকশন কম হলে আনএমপ্লয়মেন্ট কম। এই ব্যাপারগুলো কিন্তু একটার পর একটা জড়িয়ে রয়েছে। এবারে আসছি যে দুটো কনসেপ্ট, দ্যাট ইজ গ্রোথ, অ্যানাদার ইজ ডেভেলপমেন্ট। এই দুটো কিন্তু আলাদা কনসেপ্ট। তাহলে গ্রোথটা কি? গ্রোথ হচ্ছে সমৃদ্ধি, যেটাকে বাংলায় বলা হয় সমৃদ্ধি। হোয়াট ইজ দ্যাট? গ্রোথটা কি করে মাপা হয়? একটা দেশের আয় যদি বেড়ে যায় তাহলে গ্রোথ বাড়ে। আর ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন। অর্থাৎ একটা দেশে যদি খুব দামি দামি গাড়ির প্রোডাকশন বেড়ে গেল তাহলে গ্রোথ বেড়ে যাবে, কিন্তু তার মানে কি দেশের প্রত্যেকটা মানুষ দুবেলা পেট ভরে খেতে পায়? না। এবং আমাদের দেশেও সেটা এখনো হয় না। আমাদের দেশেও এখনো প্রায় 27% মানুষ কিন্তু বিলো পভার্টি লাইন বা দারিদ্র সীমার নিচে। কাজে গ্রোথ হলেই যে ডেভেলপমেন্ট হবে এমন কোনো কথা নেই। কাজে এই কনসেপ্টগুলো একটু পরিষ্কার থাকলে তবেই বাজেটটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি পরের প্যারামিটার্স গুলো পরে আসছি। এবারের বাজেটে ফোকাস করি যে এবারের বাজেটে কতগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। অবশ্যই কেন্দ্রীয় সরকারের মাথায় এই সব কটা সমস্যা আছে, কারণ অর্থনৈতিক অনেক আছেন তাদের টিমের মধ্যে যারা বাজেট করেন। তো তারা এই কথাগুলো ভেবে কি কি এনেছেন পদক্ষেপ। আমি বলবো যে প্রথম পদক্ষেপ যেটা আমার কাছে খুব রিমার্কেবল মনে হচ্ছে সেটা হচ্ছে বীমা ক্ষেত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্টটা, এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ৭৪% থেকে ১০০% করে দেওয়া হলো। অর্থাৎ বিদেশিরা এই সেক্টরে বিনিয়োগ করতে পারবে। তাহলে আগে এটা ছিল 49%, সেখান থেকে 2021-এ 74% করা হয়, তারপরে এটাকে 100%, অর্থাৎ এটা বেসরকারীকরণের দিকে যাচ্ছে। তাহলে বেসরকারীকরণ নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন। আমি বললাম বিশ্বায়িত পৃথিবী, গ্লোবালাইজ পৃথিবী, সেখানে বীমা ক্ষেত্রে নিশ্চয়ই বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে।
কিন্তু বিমাটা কি একটা সোশ্যাল সেক্টর, অর্থাৎ সোশ্যাল সেক্টরে যদি প্রাইভেটাইজেশন বেশি করা হয় তাহলে কিন্তু খুব সাধারণ মধ্যবিত্ত মানুষের কিছু সমস্যা হতে পারে, এটা মাথায় রাখা দরকার। কিন্তু দিস ইজ দ্য an important aspect of this budget. এবারে আমরা দেখতে পাচ্ছি রিগার্ডিং স্টার্টআপে বলা হয়েছে ফান্ড অফ ফান্ডস 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কারণ স্টার্টআপ মানে হচ্ছে কিছু নতুন নতুন কারখানা মানে কর্মসংস্থান তৈরির জায়গা। এখানে কিন্তু সিডবি বলে একটা সংস্থা আছে, তারা টাকা দেবে, কেন্দ্র নয়, কিন্তু কেন্দ্রীয় সরকার দেবে না, সিডবি টাকা দেবে এবং সেটা বাজার নিয়ন্ত্রক সেবিতে নথিভুক্ত হতে হবে সেই প্রকল্পগুলোকে, এবং বিকল্প তহবিলের মাধ্যমে কিন্তু টাকাটা দেবে এই সমস্ত স্টার্টআপকে। কাজে এটা প্রজেক্ট মানে প্রপোজাল, সেটা কতটা সাকসেসফুল হবে না সেটা আমরা দেখতে পারবো। এছাড়াও ফুড প্রসেসিং পূর্বোদয় কর্মসূচি যেটা বিহারের জন্য করা হয়েছে, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি একটা খুব প্রসপেক্টিভ ইন্ডাস্ট্রি, সেটা করা হয়েছে। এবারে যেটা বলবো যে কর্মসংস্থান, আমি যেটা বললাম যে বেকারত্ব একটা সাংঘাতিক জায়গায় চলে গেছে, মানে এমন অবস্থা যে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট তারা মানে লেস দ্যান 10,000 এর চাকরি খুঁজছে। মানে অ্যাকচুয়ালি অর্থনীতিতে আনএমপ্লয়েড আমরা তাদেরই বলি যারা যোগ্য এবং তাদের ইকুইভ্যালেন্ট জবের চাহিদা তারা তৈরি করছে বাজারে, দ্যাট ইজ আনএমপ্লয়েড। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা যোগ্য তারা তাদের ইনকামের থেকে কম ইনকামের চাকরি খুঁজছে, মানে এটা একটা ভয়ঙ্কর দিক। কিন্তু সেটা হচ্ছে, যেমন কিছুদিন আগে আমাদের রাজ্যে আমরা দেখেছিলাম যে সরকারি মেডিকেল কলেজে একটা ডোমের চাকরির জন্য একজন পিএইচডি স্কলার অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ তারা তাদের মতো পাচ্ছে না। এবং আমরা বহু জায়গা থেকে খবর পাচ্ছি, যেমন একটা ভালো সরকারি চাকরি সেটা তো ক্লারিক্যাল গ্রেডে, কিন্তু যারা আইএস অ্যাসপিরেন্ট তারাও অ্যাপ্লাই করছে, অর্থাৎ তারা তো পাবেই। তাহলে একটা চাকরি পেতে গেলে তার একটা মিনিমাম কোয়ালিফিকেশন দরকার, তার থেকে অনেক বেশি কোয়ালিফাইড মানুষ সেই জবগুলোর জন্য ঝাঁপিয়ে পড়ছে, কারণ আনএমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা। কিন্তু এই বাজেটে আমরা অ্যাজ সাচ কি করে কর্মসংস্থান হবে সেরকম কিছু ডেফিনিট দিশা কিন্তু পাইনি। এবং একটা ব্যাপার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে তারা ট্রিকল ডাউন এফেক্টে বিশ্বাস করছে। ট্রিকল ডাউন এফেক্টটা কি? অর্থাৎ আমরা যদি ওপর তলাটাকে ডেভেলপ করতে পারি, অর্থাৎ ইনভেস্টমেন্ট এদের যদি সুবিধে দিই তারা ইনভেস্টমেন্ট করবে, এবং সেই ইনভেস্টমেন্ট করলে অটোমেটিক্যালি চাকরি তৈরি হবে, অটোমেটিক্যালি মানুষ কাজ পাবে। কিন্তু সেটা ভারতীয় অর্থনীতিতে দীর্ঘদিন ধরে হচ্ছে না। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট 2019 সালে একটা বিরাট কর ছাড় দিয়েছিল, কর্পোরেট ট্যাক্স 35% থেকে 22%, মানে অনেকটা কমিয়ে দিয়েছিল, কিন্তু তাতেও মানে আশানুরূপ বিনিয়োগ কিন্তু ভারতবর্ষে আসেনি। এবং আশা করা হয়েছিল যে সেই কর্পোরেটসরা তারা এই উদ্বৃত্তটাকে কাজে লাগাবে, লগ্নি বাড়াবে, কিন্তু সেটা হয়নি। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তো এবারের বাজেটে আমরা সেই যে কর্মসংস্থানটা ডাইরেক্টলি কি করে হবে সেটা কিন্তু খুব একটা দিশা পাইনি। নেক্সট যেটা হচ্ছে, যেটা আমি বলবো খুবই ভালো জিনিস, সেটা হচ্ছে গিগ ওয়ার্কার। বিশেষ করে কোভিড এর পরে যে গিগ ওয়ার্কারদের সংখ্যা এত বেড়ে গেছে এবং অনথিভুক্ত শ্রমিকের সংখ্যা দেশে বেড়ে গেছে, তাদের জন্য একটা সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে এই বাজেটে, যেটা হচ্ছে ই শ্রম পোর্টাল, যেটা কিন্তু নিশ্চয়ই খুব প্রয়োজনীয়, কারণ তাদের একটা সামাজিক সুরক্ষার বলয়ে আনার চেষ্টা করা হয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ তাদের সত্যিই কোনো সুরক্ষা নেই, কোনো জব সিকিউরিটি নেই, কোনো ইন্স্যুরেন্স নেই। এটা যদি করা যায় নিশ্চয়ই সেটা ভালো। ছোট শিল্প অর্থাৎ এমএসএমই বা ক্ষুদ্র শিল্প, এটা ভারতবর্ষে একটা বিশাল জায়গা দখল করে রয়েছে, যেখানে বৃহৎ শিল্প আসছে না। এই ছোট ছোট শিল্পগুলো কিন্তু অনেক মানুষকে এমপ্লয়মেন্ট দিচ্ছে। তাহলে এই ছোট শিল্পের জন্য সরকারের পক্ষ থেকে একটা ঋণের ব্যবস্থা করা হচ্ছে বহুদিন ধরে।
কিন্তু যে সমস্যাটা হয়ে যাচ্ছে সেটা আমরা মুদ্রা ঋণ হোক বা অন্যান্য ক্ষেত্রেও দেখছি যে তারা কিন্তু সেই পরিমাণ যতটা আশা করা হচ্ছে ততটা ঋণ দিচ্ছে না। এখন ঋণ দেওয়াটা কিন্তু একটা অন্য ব্যাপার, অর্থাৎ ব্যাংক ঋণ দেবে। ব্যাংক কিসের ভিত্তিতে ঋণ দেবে? আপনি অ্যাপ্লাই করলেই ঋণ পাবেন না। কিভাবে দেবে? তো আপনাকে একটা গ্যারেন্টি দিতে হবে। দেখা যাচ্ছে যে বহু ক্ষুদ্র সংস্থা বা বহু এমএসএমই সংস্থা তারা এই গ্যারেন্টিটা দেখাতে পারছে না, এবং তার ফলে কিন্তু তারা ঋণ থেকে ভীষণভাবে বঞ্চিত হচ্ছে। এবং যেহেতু তারা ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন, তার ফলে এই পার্টিকুলার এই সেক্টরটা কিন্তু আশানুরূপ বাড়তে পারছে না। তাও এখানে বলা হয়েছে যেমন এই এমএসএমই সেক্টর থেকে বা স্মল স্কেল সেক্টর থেকে এক্সপোর্ট কমোডিটি প্রচুর তৈরি হয়। তাদের এক্সপোর্ট প্রমোশনের জন্য কিন্তু এই বাজেটে একটু প্রভিশন আছে। এছাড়া যেটা হচ্ছে, যেটা সত্যি খুব প্রয়োজনীয়, যে 36টা ওষুধ এবং ক্যান্সার সহ বেশ কিছু ওষুধের উপরে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এখানে কিন্তু বুঝতে হবে আমদানি শুল্ক, অর্থাৎ যে ওষুধগুলোর মানে মেটেরিয়াল আমদানি করা হয় বা সে মানে আমদানি শুল্কটা অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্সটাকে কিন্তু কমানো হয়েছে। কাজে সেটা কতটা মানে দাম কমবে সেটা কিছুদিন বাদেই বোঝা যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র আমদানি শুল্ক কমিয়েই কিন্তু হেলথ সেক্টরের উন্নতি করা যায় না। বারবার বহু অর্থনীতিবিদরা আমরাও বলে এসেছি যে হেলথে বাজেটের ওপরে মানে জিডিপির পার্সেন্টেজ বাড়ানো দরকার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেলথে এখনো সেই 2% অফ জিডিপি খরচা করা হয়। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি যে টিকা না পাওয়া শিশুদের মধ্যে ভারত বিশ্বের শেষের 10টার মধ্যে রয়েছে। বিশ্বের যতগুলো কান্ট্রি এই লিস্টের নিচের দিকে, তার মধ্যে ভারত রয়েছে। এবং 2023 সালে আমরা দেখতে পাচ্ছি 16 লক্ষ শিশু টিকা পায়নি, ডিটিপি এবং হামের টিকা। আরেকটা কথা বলি, সার্ভাইকাল ক্যান্সার যেটা একেবারে অত্যন্ত বেড়ে যাচ্ছে এখন, সেটার জন্য বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নাইজেরিয়ান গভর্নমেন্ট এরা পাবলিক প্রাইভেট দুটো মিলে এই টিকাটা দেয়। ভারতে কিন্তু এখনো পর্যন্ত সেটা প্রাইভেট সেক্টরে, প্রাইভেট হসপিটালে আটকে রয়েছে, সরকার থেকে কোনো ব্যবস্থা করা হচ্ছে। কাজেই যদি হেলথ সেক্টরটাকে উন্নত করতে হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, ডাক্তার বাড়াতে হবে, পরিষেবা বাড়াতে হবে। শুধু একটা ওষুধের আমদানি শুল্ক কমালে কিন্তু হবে না। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কৃষি। কৃষির ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী একটা বড় যোজনার কথা বলেছেন, সেটা হচ্ছে ধনধান্য কৃষি যোজনা। সেটা কিন্তু নানা রকম কিষাণ ক্রেডিট কার্ড, যেটা 3 লক্ষ থেকে 5 লক্ষ ঋণের কথা বলা হয়েছে। বিহারে মাখানার প্রোডাকশনের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, কিন্তু কৃষিটা ভারতবর্ষের একটা অন্যতম ক্ষেত্র। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের কৃষিতে প্রচুর মানুষ এমপ্লয়েড, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে কৃষির পরিকাঠামো বাড়ানোর ব্যাপারে কিন্তু কোনো রকম উল্লেখ আমরা পাচ্ছি না, যেটা অত্যন্ত প্রয়োজন। সেচ ব্যবস্থা, সেচ যদি না উন্নত হয় তাহলে এখনো ভারতবর্ষের কৃষি সেই মনসুনের ওপর ডিপেন্ডেন্ট। মনসুন ভালো হলে প্রোডাকশন ভালো হচ্ছে, না হলে হচ্ছে না। কৃষকেরা আত্মহত্যা করছে, বহু আত্মহত্যা করার সংখ্যাটা প্রচুর। কাজেই পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন, যেটা কিন্তু করা হচ্ছে না। শুধুমাত্র ঋণ, এবং ঋণের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ঋণের ক্ষেত্রেও একই সমস্যা। ক্ষুদ্র কৃষকেরা তারা ঋণ পায় না। কাজেই এই পরিকাঠামো যদি উন্নয়ন করা না হয় তাহলে, বা শস্য বীমা বা শস্য মজুত করার যে সমস্ত প্রয়োজন লজিস্টিক্স, সেইগুলোকে যদি ডেভেলপ করা না হয় তাহলে কৃষির উন্নতি করা যাবে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কৃষি ব্যবস্থা, যেটা পৃথিবীর নানা দেশে রিসার্চ হচ্ছে, সেটা কিন্তু চালু করতে হবে। কারণ এনভায়রনমেন্ট ভীষণভাবে পরিবর্তিত হচ্ছে, জলবায়ু পরিবর্তিত হচ্ছে, সেটা এফেক্ট করছে ভারতীয় কৃষি ব্যবস্থাকে, সেইটা দেখতে হবে। আর আরেকটা যেটা আমি বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ, এছাড়া আরো অনেক কিছু এর মধ্যে রয়েছে, যেরকম ল্যান্সেট প্ল্যানেটারি হেলথে একটা কথা বলা হয়েছে যে ভারতের 10টা শহরের মিনিমাম 33,000 মৃত্যুর সঙ্গে বায়ু দূষণ যুক্ত। অর্থাৎ
এনভায়রনমেন্টাল পলিউশন এমন ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে, ভারতবর্ষের মেজর কতগুলো সিটি তার মানে পলিউশন একটা অ্যালার্মিং জায়গায় রয়েছে। কিন্তু এই ব্যাপারে বাজেটে আরেকটু উল্লেখ আমরা আশা করেছিলাম, পরিবেশ নিয়ে, যেরকম বৈদ্যুতিক যান, ব্যাটারি চালিত গাড়ি, এগুলোকে ডেভেলপ করার জন্য, এই শিল্পগুলোকে ডেভেলপ করার জন্য একটু ঘোষণার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মানুষ সবসময় আশা করে থাকে জানতে, সেটা হচ্ছে ট্যাক্স ছাড়। এবারের বাজেটে আমরা দেখতে পেলাম যে ট্যাক্স, বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের একটা ট্যাক্স ছাড়ের ঘোষণা রয়েছে, যেটা দেখা হচ্ছে যে প্রায় 1 লক্ষ কোটি রেভিনিউ কিন্তু গভর্নমেন্ট স্যাক্রিফাইস করছে এই ট্যাক্স ছাড়ের জন্য। এবার বুঝতে হবে যে 12 লক্ষ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরে 75,000 ধরে যদি সেইটাতে যদি ট্যাক্স ছাড়া হয় তাহলে কি এফেক্ট হতে পারে। খুব ভালো কথা, শুনে ভীষণ আনন্দ হচ্ছে যে এই মানুষগুলো কিছুটা হাতে টাকা পাবে। এখানে কয়েকটা পয়েন্ট আছে। প্রথমত, 12 লক্ষ টাকা যার বাৎসরিক ইনকাম, তাকে মধ্যবিত্ত বলা যায় না আমাদের মতো দেশে, সে উচ্চ মধ্যবিত্ত। সেকেন্ড পয়েন্ট, যদিও ট্যাক্স ছাড়কে আমি একেবারে স্বাগত জানাচ্ছি, কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে ট্যাক্স যারা ছাড় পেল তাদের প্রপোর্শন কতটুকু। তারা কিন্তু একটা অত্যন্ত অল্প শতাংশের মানুষ যারা ট্যাক্সটা দেয়। রিটার্ন ফাইল করে বোধহয় 8 লাখ, আর ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স দেয় বোধহয় 3% অফ টোটাল পপুলেশন, কাজে খুব অল্প সংখ্যক। কিন্তু যে টোটাল চাহিদা তার 60% কিন্তু তৈরি করে মধ্যবিত্তরা, অর্থাৎ যাদের ইনকাম 12 লাখের নিচে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা ট্যাক্স নেটের বাইরে, অর্থাৎ অতি দরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাহলে এদের চাহিদার ব্যাপারে সরকার কি ভাবছে? কারণ চাহিদাটা শুধু উচ্চ মধ্যবিত্ত করে, এবং ইদানিংকালে রিসার্চে দেখা যাচ্ছে যে শুধু মধ্যবিত্ত নয়, ধনীরা, মানে অতি ধনীদের কথা বলছি না, কিন্তু মোটামুটি যারা আরো উচ্চ মানে মধ্যবিত্ত থেকে একটু উপরে, তাদের চাহিদাও কমে গেছে। কাজে এটা কিন্তু একটা খুব চিন্তার ব্যাপার। এবার ট্যাক্স কাট করলেই যে চাহিদা বাড়বে এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু, কারণ এই যে এক্সট্রা টাকাটা মানুষের হাতে আসবে সেটাকে তারা সেভ করতে পারে। কাজেই ট্যাক্স কাট হলে যে চাহিদা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে এটা কিন্তু নয়, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, এটা একটা ব্যাপার। কাজে এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবারের স্ট্র্যাটেজি। নেক্সট যেটা আমরা দেখব যে এইটার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু সরকারকে কমাতে হচ্ছে। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে পরিকাঠামো উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাট, রেল পরিষেবা এখন রয়েছে, এবং অন্যান্য যে কোনো পরিকাঠামো উন্নয়ন, স্কুল, কলেজ, হাসপাতাল, গভর্নমেন্টকে কিন্তু এটা কমাতে হচ্ছে। এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা দেখতে পাচ্ছি 5 বছরের মধ্যে খুব কমে গেছে, লোয়েস্ট হয়ে গেছে। এবং আমরা এটা দেখতে পেলাম যে ট্যাক্স কাটটা নিশ্চয়ই সাধারণ মানুষ খুব ভালোভাবে নিয়েছে। তাহলে একটা জিনিস হচ্ছে যে এমন ভাবে অর্থনীতির প্ল্যানিংটা হওয়া প্রয়োজন, যেরকম আমাদের অথর্ব বেদে একটা কথা আছে, শতহস্ত সমাহার সহস্র হস্ত সংকীর, অর্থাৎ মানে হচ্ছে যে 100 হাতে অর্থ জোগাড় করলে 1000 হাতে সেটাকে বিলিয়ে দিতে হবে। কিন্তু সেইটা কিন্তু প্রাইভেট কর্পোরেট সেক্টর মানে না, অর্থাৎ তারা কিন্তু প্রফিট বা মুনাফাটাকে চূড়ান্ত বা জায়গায় নিয়ে যাচ্ছে। এবং এমন দেখা যাচ্ছে যে কিছু কর্পোরেট সেক্টরের প্রফিট প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু সেই আন্দাজে তাদের সেক্টরে কিন্তু ওয়েজ বাড়ছে না, অর্থাৎ যে প্রফিট তারা আর্ন করছে সেটা সমাজে আসছে না। এবং আবারও সেই একটু ঋগ্বেদের কথা বলবো, যে সেখানে বলা হয়েছে যে যে মানুষ শুধু সমাজকে ভুলে নিজে অর্থ সঞ্চয় করে সেটাকে কিন্তু, সেটাও একটা পাপ। কিন্তু কর্পোরেটসরা সবসময় প্রাইভেট প্রফিটের দিকেই যায়, সেটাতে আখেরে সমাজের কতটা উন্নতি হচ্ছে সেটা বোঝা যায় না। এবং এখানে একটাই হচ্ছে আরেকটা বিশাল সমস্যা, সেটা হচ্ছে চূড়ান্ত অসাম্য।
অর্থাৎ 1% মানুষের হাতে ভারতের 40% ওয়েলথ, এবং এই অসাম্যটা এমনভাবে বেড়ে গেছে তার জন্য দারিদ্র কিন্তু মানে সাফার করছে, দরিদ্র মানুষ ভীষণভাবে সাফার করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিশু অপুষ্টি এটা একটা চিন্তাজনক জায়গায় চলে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অপুষ্টি কমানোর জন্য যে কেন্দ্রীয় প্রকল্প PM পোষণ বলে একটা সেখানে বরাদ্দ কমে যাচ্ছে। অর্থাৎ এই ব্যাপারগুলো যেগুলো ডেভেলপমেন্টের প্যারামিটার্স, সেগুলো এডুকেশন, হেলথ, বাচ্চাদের নিউট্রিশন, মিড ডে মিলের বরাদ্দ বাড়ছে না, সেই 8 টাকায় আটকে আছে। একটা মানে বাচ্চাকে একটা ডিম পর্যন্ত দেওয়া যায় না, কাজে সেইখানে মিড ডে মিলের বরাদ্দ বাড়ছে না। 100 দিনের কাজের প্রকল্প, যেটা এগ্রিকালচারাল সেক্টরে একটা মানুষের হাতে কাজ আসে, যদিও মনরেগা কিন্তু জব ক্রিয়েশন প্রোগ্রাম নয়, এটা পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা এখন মানুষের কাজের জায়গা হয়ে গেছে। 100 দিনের কাজ, তার বরাদ্দ নিয়ে আমরা কিন্তু কিছু বিশেষ পেলাম না। আর আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে সর্বোপরি যে এডুকেশন সেক্টর, একই ব্যাপার যে এডুকেশন সেক্টরেও কিন্তু বাজেটে আমরা তার কোনো রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পেলাম বাজেট বরাবরই, বিশেষ করে NEP চালু হয়েছে সেটা আমরা জানি, এবং NEPর জন্য বরাবরই বলা হয়েছিল যে অ্যাটলিস্ট 6% যাতে GDPর ক্ষেত্রে মানে এটা করা হয় বাজেট অ্যালোকেশন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য কিন্তু সেই অ্যালোকেশন করা হয়নি, মানে সেই 2-3%ই আটকে আছে। এবং এডুকেশন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট না হলে কখনো একটা দেশ এগিয়ে যেতে পারে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে রিসার্চের ক্ষেত্রে বহু দেশ, আমাদের কাছের কান্ট্রি চায়না, তারাও 3% অফ GDP স্পেন্ড করে অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এখনো 0.6% অফ GDP স্পেন্ড করছি শুধু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। আমেরিকায় 3.5% রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচা হয়, কিন্তু আমরা 0.6 অর্থাৎ লেস দ্যান 1%-এ আটকে আছি। কাজে এই ব্যাপারগুলো একটু বাজেটে আশা করা হয়েছিল। এবং আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে GDPর তুলনায় সরকারি খরচ কতটা বেড়েছে। আমাদের মতো দেশে সরকারি খরচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি আবারও বলছি, এখনো স্বাধীনতার 77 বছর বাদেও এখনো 27% মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে রয়েছে। কাজেই তাদের কথা ভেবে সরকারি খরচকে কিন্তু ছাঁটাই করা অত্যন্ত রিস্কি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2021-22-এ সেটা ছিল 16%, 23-24-এ 15%, 24-25-এ 14%, অর্থাৎ কমছে। তাহলে জন মেইনার্ড কেইনসের যে ফিলসফি, অর্থাৎ যে থিওরি, যেখানে সরকারি বিনিয়োগের উপরে জোর দেওয়া হয়েছিল, সেইটাকে আমার মনে হয় একটু মাথায় রেখে চলা উচিত, না হলে কিন্তু মানে পরবর্তীকালে অর্থনৈতিক প্রগতির ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর আরেকটা কথা বলবো যে ভারতের অর্থনীতির প্রচুর প্রচুর প্রসপেক্ট আছে, পসিবিলিটি আছে, পোটেনশিয়াল আছে, এবং ভারতের যে যুব সমাজ, যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়, তাদের মধ্যে ব্রেন আছে, কোয়ালিটি আছে, সেটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে আধুনিক যুগের শিল্প তৈরি করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সারা পৃথিবী জুড়ে রিসার্চ হচ্ছে, বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে, সেইগুলো তৈরি করতে হবে। এবং তার জন্য প্রয়োজন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন, টেকনিক্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ সবাইকে একাডেমিক লাইনে পড়াশোনা করতে হবে কোনো মানে হয় না, তাদের জন্য তারা যেন স্পেশাল স্কিলটা পায়, কারণ এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে স্পেশাল স্কিলের দরকার হয়, কিন্তু আরো বেশি সেগুলো আমাদের করতে হবে। কাজে এই মোটামুটি ওভারঅল বাজেট নিয়ে আলোচনা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করলাম। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ মহানন্দা, চমৎকার ভাবে নানান বিষয়ে অর্থনীতির আলোকপাত করলো, এবং সেটা অবশ্যই বাজেট 2025-এর সূত্রে। আমি দুজনের আলোচনা হয়ে যাবার পর এটা সাম আপ করবো। এখন আমি অধ্যাপক কৃষাণু প্রধানকে অনুরোধ করব তার বক্তব্য পেশ করার জন্য। তার পরিচয় আগেই দিয়েছি, যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলি যে ডক্টর কৃষাণু প্রধান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, বিশ্বভারতী ইউনিভার্সিটি।
নাও ওভার টু ডক্টর কৃষাণু প্রধান। নমস্কার, শুভ সন্ধ্যা উপস্থিত সবাইকে জানাই। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে 2025-26-এর বাজেট নিয়ে কিছু বলতে দেওয়ার সুযোগের জন্য। প্রথম আমার সাক্ষাৎকার হয় ওভার দ্য ফোন বাসুই ম্যাডামের সাথে, তো আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ বাসুই ম্যাডামকেও। পরবর্তী সময়ে প্রকাশবাবুর সাথে আমার সাক্ষাৎকার হয় ওভার ফোন এবং হোয়াটসঅ্যাপে, ওনার মাধ্যমেই আজকে আমি এই প্ল্যাটফর্মে জয়েন করলাম। তো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং শুভ সন্ধ্যা জানাই। আজকের এই আমার ছোট্ট একটা ডিসকাশন এখানে আমি প্রেজেন্ট করবো। অলরেডি মহানন্দাদি অনেক কিছু বলেছেন বাজেট নিয়ে, অর্থনীতি নিয়ে, অনেকটা কাজ আমার সহজ করে দিয়েছেন। তো সেই রেসপেক্টে আমার যেটা বক্তব্য সেটা খুব শর্ট হলেও খুব ক্রিস্পি হবে। তো যে বাজেট আমরা যেটা আলোচনা করি, আমি জানি এখানে অনেকে নন ইকোনমিক্স স্কলার বা নন ইকোনমিক্স সে ব্যাকগ্রাউন্ডের লোকেরা আছেন, তাদের ব্যাটার্থে আমি প্রথমেই যে বলে রাখি যে বাজেট আমরা যেটা শুনি, বাজেটটা একটা পিওরলি একটা অ্যাকাউন্টিং এক্সারসাইজ, মানে ইন অ্যাকাউন্টিং সেন্স এটা হচ্ছে একটা মেকানিক্যাল এক্সারসাইজ ছাড়া কিছু না। এই মেকানিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমরা কি জানি, সেটা যেগুলো প্রতিষ্ঠান হোক, কোনো ব্যক্তি হোক বা সরকার হোক, আমরা যেটা দেখতে পাই বিগত লাস্ট 3-4 বছরের সাথে আগামী 1 বছরের আয় ব্যয় এবং আয় ব্যয়ের যদি কোনো বৈষম্য থাকে বা ভারসাম্য থাকে, সেটা কিভাবে মেকআপ করা হবে তার একটা হিসেব নিকেশ, এছাড়া অন্য কিছু না। তো যদিও এটা মূলত একটা অ্যাকাউন্টিং ও মেকানিক্যাল এক্সারসাইজ অ্যাকাউন্ট্যান্টের কাছে, কিন্তু যারা সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ তাদের কাছে এটা মোটেও একটা মেকানিক্যাল এক্সারসাইজ না। তবে বাজেটের মাধ্যমে সে যেভাবেই আয় হোক, ব্যয় হোক বা ভারসাম্যহীনতা আসুন না কেন, বাজেটের মাধ্যমে সরকারের কার্যকলাপের ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি বা ওভারঅল ইকোনমিক ইম্প্যাক্ট কি, তার একটা দিক নির্দেশ ও পথ নির্দেশ আমরা দেখতে পাই এই বাজেটের মাধ্যমে। সেই কারণে বাজেট এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে বলার দরকার নেই যে আমাদের বাজেট যদি আলোচনা করতেই হয়, একটা পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করতেই হবে। আমরা সবাই জানি যে 1991-এর যে ইকোনমিক রিফর্মসের পরে আমাদের একটা ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরি সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। আমরা সোশ্যালিজম বা নিউলিবিয়ান সোশ্যালিজম থেকে আমরা অনেকটা সরে এসেছি এবং একটা মার্কেট লেড ক্যাপিটালিজম বা স্টেট প্রমোটেড ক্যাপিটালিজমের মাধ্যমে আমরা ইকোনমিক প্রসপারিটি বা ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। তো সেই রেসপেক্টে লাস্ট 35-34 বছরের হিসাবে এই বাজেট তার ধারাবাহিকতাই বজায় রেখেছে, অন্য কিছু না। তো যদিও এই সরকারের বাজেট আগের সরকারের বাজেট হচ্ছে আলাদা হবে, এই সরকার গত 10 বছর ধরে কেন্দ্রীয় ক্ষমতায় আছেন। প্রথম থেকে এসেই অনেক গাল ভরা কথাবার্তা বলেছেন এবং প্রত্যেক 5 বছর অন্তর সেই সব টপিকগুলো চেঞ্জ হয়েছে। লাস্ট 3-4 বছর ধরে যে টপিকের উপরে বাজেট বা সরকারি যে উদ্যোগ লক্ষ্য করা হচ্ছে, সেটা মূলত বিকশিত ভারত, যে ডেভেলপ ইন্ডিয়া বাই 2047, 2047-এর মধ্যে ইন্ডিয়া যেন ডেভেলপ কান্ট্রি হয়। তো ডেভেলপ কান্ট্রি কিছু একটা আইডেন্টিটি অলরেডি মহানন্দা দিদি বলেছেন, তো আমি সেটা রিপিট করছি না, যে আমাদের অন্তত 2047 সালের মধ্যে যদি অন্তত ডেভেলপ বা মিডিল ইনকাম কান্ট্রিতে যদি আমাদের মানে ট্রান্সফর্ম করতে হয়, অ্যাটলিস্ট আমাদের 8% জিডিপি গ্রোথ নেক্সট 20 to 25 ইয়ার্স আমাদের দরকার। 8%, এটা 8% জিডিপি গ্রোথ না হলে যে $2,400 আমাদের যে পার ক্যাপিটা ইনকাম, এই $2,400 থেকে $15,000 বা $16,000 যেটা মিডিল ইনকাম কান্ট্রি বলা হয়, সেই লেভেলে পৌঁছানো সম্ভব না। কারণ আমাদের পপুলেশন গ্রোথ তো হচ্ছে না, সেই কারণে মিনিমাম 8-9% গ্রোথ না হলে আমাদের পার ক্যাপিটা ইনকাম মিডিল ইনকাম লেভেলে যাবে না। ফরগে যাবো ডেভেলপ ভারত ও ডেভেলপ ইন্ডিয়া, মিডিল ইনকাম যেতে গেলেও 8%। এবং সেই রেসপেক্টে একজন আমি অর্থনীতিবিদ হিসেবে আমার খুব ইচ্ছাশা ছিল যে কিছু একটা পথ নির্দেশ বা দিক নির্দেশ এই বাজেটের মাধ্যমে পাওয়া যাবে, কিভাবে এই 8% জিডিপি গ্রোথের অ্যাচিভ করা যাবে নেক্সট 20-25 ইয়ার্স। আমরা জানি বাজেট যদিও 1 বছরের এক্সারসাইজ, এখানে সবকিছু করা সম্ভব না, কিন্তু তার মাধ্যমে একটা দিক নির্দেশ যে পাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটাও আমরা এখানে কিছু দেখতে পেলাম না। তো সেই কারণে যে প্রত্যাশা ছিল যে ডেভেলপ কান্ট্রি হওয়ার জন্য যে র্যাপিড গ্রোথ, যে মিনিমাম 8% গ্রোথ রেট, এটা তো ইম্পসিবল না। আমরা 2004 থেকে 12-13 সাল অব্দি আমরা এই গ্রোথ রেটটা অ্যাচিভ করেছি, তখন এটাই ছিল নর্মাল গ্রোথ রেট, যে 8% বা 8% প্লাস গ্রোথ রেট অ্যাচিভ করবো নর্মাল,
গ্রোথের, কিন্তু সেটা কোনো কারণে এই সরকার যখন থেকে এসছে বা তার 1 বছর আগে থেকে যে গ্রোথ স্লোডাউন শুরু হয়েছে, সেই স্লোডাউনের যে ভিসিয়াস সাইকেল, সেই ভিসিয়াস সাইকেল ব্রেকআপ করে আমরা কখনো ভাবে এগুতে পারিনি। তো যে প্রত্যাশা একজন অর্থনীতিবিদ হিসাবে রেখেছিলাম তার কোনো দিক নির্দেশ এই বাজেটে অন্তত পেলাম না। সেকেন্ড, যেটা একটু মহানন্দাদির বক্তব্য থেকে উঠে এসেছে, যে ডিমান্ড ক্রাইসিস, এই ডিমান্ড ক্রাইসিসের জেনেসিসটা আমাদের একটু জানা দরকার। ডিমান্ড ক্রাইসিসের আমাদের দেশে যে ডিমান্ড যেটা আসছে মূলত এই মিডিল ক্লাস বলা হচ্ছে, মিডিল ক্লাসের সংখ্যা বা পার্সেন্টেজটা খুব কম। সেটা ম্যাক্সিমাম হলে 7 থেকে 8% টোটাল পপুলেশন এটা মিডিল ক্লাস হবে। যদি মিডিল ক্লাসের ডেফিনেশন নিয়ে অনেকের অনেক অভিমত আছে, তো যে ওয়াইডেস্ট পসিবল ডেফিনেশনে যদি কনসিডার করা হয় তাতে 7 থেকে 8% বেশি মিডিল ক্লাস নেই। তো তাহলে মেজর সোর্স বা মেজর চাঙ্ক অফ ডিমান্ড যেখান থেকে আসার কথা সেটা হচ্ছে মূলত এই 8-9% বাদ দিতে যাদের কাছ থেকে আসার কথা। এটা মূলত এগ্রিকালচার থেকে হোক বা রুরাল এরিয়াতে যারা বসবাস করেন তাদের কাছ থেকে হোক, বা যারা সেলফ এমপ্লয়েড বা ক্যাজুয়ালি এমপ্লয়েড বা লো এজ পেড এমপ্লয়েড তাদের কাছ থেকে আসার কথা। তো যেহেতু আমাদের এখানে আনএমপ্লয়মেন্ট একটা প্রবলেম, তার চেয়ে বেশি প্রবলেম হচ্ছে যাদের কাছেই জব আছে বা এমপ্লয়মেন্ট আছে তারা অত্যন্ত লো ওয়েজ আর্নার, তাদের ওয়েজ আর্নিংটা এতটাই কম সেটা কোনো সাবস্ট্যান্সিয়াল ডিমান্ড জেনারেট করার পক্ষে যথেষ্ট নয়। জাস্ট সাবসিস্টেন্স লেভেল অফ লিভিং ওরা পারসিউ করছেন, এর বাইরে কিছু না। যে কারণে এক্সট্রা কোনো ডিমান্ড আর ইকোনমিতে জেনারেট হচ্ছে না দেন জাস্ট সাবসিস্টেন্স লেভেল। তো সেই দিক থেকেও যে একটা বিরাট প্রত্যাশা ছিল লাস্ট 4-5 বছরে, যে ডিমান্ড স্লো ডাউন হয়েছে, জব ক্রাইসিস হয়েছে, ইনকাম স্ট্যাগনেশন হয়েছে। আমি চাইছি না যে এই বাজেটে ওগুলো সমাধান হবে, কিন্তু সে বাজেটের মাধ্যমে নেক্সট 20 বছর বা নেক্সট 15 বছরে কি আমি দিক নির্দেশ দেবো সেই নির্দেশটাই এখানে পাওয়া গেল না। তো সেই দিক থেকে মানে যেটা দুটো বিগ এক্সপেকটেশন ছিল আমরা বাজেট থেকে করেছিলাম, সেই দুটো বিগ এক্সপেকটেশনে আমরা প্রায় অলমোস্ট 0 স্কোর করেছি। মহানন্দজি অলরেডি বলেছেন যে ওই ইনকাম ট্যাক্স কাট দেওয়া হয়েছে। আমি একটু ডেটা নিয়ে রিসার্চ করে দেখলাম, ওই গত বছর অব্দি তেমনি 7.5 লাখ টাকা অব্দি যারা ইনকাম করতেন তাদের ইনকাম ট্যাক্স 0ই ছিল রিবেটের মাধ্যমে। তো এবারে 5 লক্ষ টাকার কাছাকাছি বাড়ানো হয়েছে ধরো এটাতে। তো সেইটা দেখলাম হিসাবে মাত্র 5% ট্যাক্স পেয়ার। আমাদের টোটাল ট্যাক্স পেয়ার প্রায় 7,75,00,000, 8 লক্ষ না, প্রায় 7,75,00,000 ট্যাক্স ফাইল করেন, ট্যাক্স পেয়ার না। তার মধ্যে 3.5 কোটি মাত্র ট্যাক্স পেয়ার, মানে 145 কোটি দেশে মাত্র 3.5 কোটি মানুষ ট্যাক্স পে করেন। 1 টাকা 2 টাকা ট্যাক্স লায়াবিলিটি তারা ট্যাক্স পে করেন। তো তাদের মাত্র 5% লার্জলি বেনিফিটেড হবেন। আর যারা 12,75,000 উপরে যাদের ইনকাম তারা মূলত যে মার্জিনাল ইনকাম ট্যাক্স রিলিফ তাদের মাধ্যমে সামান্য উপকৃত হতে বসে। রিলিফ মার্জিনাল কথাটার মানে হচ্ছে খুব সামান্য রিলিফ পাবেন এর থেকে। এবং লার্জ কোনো ইম্প্যাক্ট এই ট্যাক্স কাটের মাধ্যমে আসা সম্ভব নয় বলে আমি একজন অর্থনীতিবিদ মনে করি। যদিও মূলত সরকার যারা সোশ্যাল মিডিয়াতে ভোকাল এগেনস্ট দিস গভর্নমেন্ট অফ হাই ইনকাম ট্যাক্সেশন, হাই জিএসটি, তাদের কথাতে মাথায় রেখে মূলত এই ট্যাক্স কাটটা করা হয়েছে। এবং এই ট্যাক্স কাটের মাধ্যমে একটা রিগ্রেসিভ নেচার অফ ট্যাক্সেশন ইন্ডিয়াতে আমরা দেখতে পেলাম, যে ডিরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স এটাকে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বলা হয়, কারণ ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স লায়াবিলিটি বাড়ে। এবারে এই ইনকাম ট্যাক্স কাটা হলো তার মানে যারা মূলত উচ্চ মধ্যবিত্ত ক্লাস তাদেরই লাভবান হলো। যদি ইনডিরেক্ট ট্যাক্স কাট হতো, যদি জিএসটিতে রেট কমানো হতো, বা আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্টস রেট কমানো হতো, বা পেট্রোলিয়াম প্রোডাক্টসকে যদি জিএসটি আওতায় আনা যেত, বা সিমেন্ট, ইলেকট্রিসিটি, এইসব যে বেসিক জিনিসগুলো যদি জিএসটি আওতায় আনা হতো, রেট কাট করা যেত, তার অ্যাম্পলিফাই ইফেক্ট বা মাল্টিপ্লিয়ার ইফেক্ট, এই যে বললাম 70-75% মানুষের যাদের ডিমান্ড কমে যাচ্ছে তাদের পক্ষে অনেক বেশি সুখকর হতো। কিন্তু বাজারে সেরকম কোনো প্রস্তাব দেখলাম না। যদিও জিএসটি নিয়ে কোনো কথা বলার অধিকার ফিনান্স মিনিস্টারের থাকেন, এটা মূলত জিএসটি কাউন্সিল দেখে। আমি আশা করি যে অন্তত বাজেটের 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য জিএসটি কাউন্সিল কিছু এই নিয়ে চর্চা হবে, তাও কিছু আমরা দেখলাম না। বারবার দেখেছি নিয়ে স্পিকিং অফ জিএসটি রিফর্মস বা এইসব নন জিএসটি যেসব আইটেম এখনো আছে পেট্রোলিয়ামের মতো, তাদেরকে জিএসটি আনা হয়নি। কারণ পেট্রোলিয়াম এমন একটা জিনিস, বা ডিজেল, কেরোসিন, এগুলো এমন একটা জিনিস, এগুলোর হাই প্রাইস মানে সবকিছুর প্রাইসই হাই হবে, সবকিছু এসেন্সিয়ালের দামই বেশি থাকবে। তো সেই দিক থেকে আমরা যা এক্সপেকটেশন দিয়েছিলাম এজ এ অর্থনীতিবিদ হিসাবে সেটা আমরা কিছু পেলাম না। তো যেহেতু আমরা একটা নিউ লিবারেল চিন্তাধারার মধ্যে বা নিউ লিবারেল ইকোনমিক পলিসির মাধ্যমে আমাদের এই বাজেট হচ্ছে, তো যেখানে সোশ্যাল সেক্টর প্রায়োরিটিটা সরকারের কাছে সবচেয়ে হচ্ছে লিস্ট প্রায়োরিটি, এবং সোশ্যাল সেক্টর প্রায়োরিটিটা
এই 91-এর পর থেকে যেভাবে কমতে আরম্ভ হচ্ছে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। আমার কাছে তাই সেই কারণে ওটা নিয়ে কোনো এক্সেপশন না। আমার কাছে যেটা এক্সপেকটেশন ছিল যে এই সরকারের কাছে বরাবর দেখা যায় যেটা আমাদের বাজেটে বরাদ্দ করা হয় কিন্তু সেইটুকু যদি খরচ করা হতো তাও ভাবতাম যে তাদের কমিটমেন্ট যা বাজেটে হয়েছিল সেই কমিটমেন্টটা রক্ষা করতে পেরেছে। আমি 2-3টে উদাহরণ দেব। রুরাল ডেভেলপমেন্ট আমরা যদি বলি, মানে এটা বিরাট বড় মাল্টিপ্লেয়ার ইফেক্ট হয়েছে রুরাল ডেভেলপমেন্টে। 24-25-এর বাজেটে বরাদ্দ করেছে 2,65,00,000 কোটি টাকা। সংখ্যাটা খুব কম, অনেক সংখ্যা, প্রায় 6 লক্ষ গ্রাম আছে, তাতে 2,65,00,000 কোটি টাকা মানে পার গ্রাম দিচ্ছে অনেকটা টাকা। কিন্তু খরচ করতে পেরেছে সরকার মাত্র 1,90,000 কোটি টাকা। এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। এবং সেই হিসাবে এই বছরে যে বাজেট বরাদ্দ হয়েছে 2,66,000 কোটি টাকা, মানে গ্রামীণ উন্নয়ন ও রুরাল ডেভেলপমেন্টে গত বছর বরাদ্দ ছিল 2,65,000 কোটি টাকা, এই বছর ধরা হয়েছে 2,66,000 কোটি টাকা, মানে নাথিং। যে আমরা ইনফ্লেশনকে ডিসকাউন্ট করি, অ্যাকচুয়ালি এই বছরের বাজেট বরাদ্দ গত বছরের বাজেট বরাদ্দের চেয়ে কম। এডুকেশন সেক্টরেও সেম, 1,25,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল, খরচ পেয়েছে 1,14,000 কোটি টাকা। অ্যাকচুয়ালি রুরাল ডেভেলপমেন্ট, এডুকেশন, হেলথ কেয়ার সেক্টর এগুলো এমন একটা সিরিয়াস, এগুলো সবসময় আনমেট ডিমান্ড বলা হয়, মানে ডিমান্ড কখনো স্যাটিসফাই করা যায় না, এগুলো নিউ ডিমান্ড তৈরি ওই জায়গাগুলো থেকে। কিন্তু এই নিউ যে ডিমান্ড তৈরি হচ্ছে সেখানেও সরকার বিরাটভাবে ব্যর্থ হচ্ছে যে যা বরাদ্দ করা হয়েছে সেটা খরচ করতে পারছে না। তো আমি জানি যে এদের কাছে এদের না কোনো সরকারকে লাস্ট 34-35 বছরে আশা করা যায়নি বা আশা করা উচিতও না যে তারা সোশ্যাল সেক্টরে বড় ধরনের কোনো প্রায়োরিটি নিয়ে খরচ করবে, সেটাও আমরা এতে দেখিনি। আর যেটা অলরেডি মহানন্দাদিও বলেছেন, আমি এগ্রি করছি যে ইকোনমি 2014-15 পরে যে ক্যাশলেস ইকোনমির কথা বলা হবে, সরি 15-16 পরে যে ক্যাশলেস ইকোনমির কথা বলা হয়েছে তার একটা পার্ট হচ্ছে ডিজিটালাইজেশন, ডিজিটাল ট্রানজাকশন যেরকম সত্যি, আর একটা পার্ট হচ্ছে ডিজিটাল সার্ভিসে, মানে সার্ভিস মূলত ডেলিভারি সার্ভিসটা হয়ে ই কমার্স সাইটের মাধ্যমে বা ই কমার্স অ্যাপের মাধ্যমে, যেটাকে আমরা মূলত প্ল্যাটফর্ম বলি বা গিগ প্ল্যাটফর্ম বলে থাকি। সেই প্ল্যাটফর্মে মূলত এখন প্রায় 4 কোটির মতো লোক মানে কাজ করে। যদি বাজেটে বলা হয় মাত্র 1 কোটির মতো মানুষকে কভার করা হবে ই শ্রম পোর্টালের মাধ্যমে। ই শ্রম পোর্টাল মানে ওরা এতদিন ওদেরকে ডেলিভারি পার্টনার বলা হতো, ই কমার্স কোম্পানিগুলো ওদের চিটিং করতো, ওরা 15 বছরে ডেলিভারি পার্টনার নয় বা পার্টনার তো নয় ব্যবসা, ওরা ওদের শ্রমিক ছিল, ওরা শ্রমিকের মর্যাদাটাও পেত না। সরকারের অনেক দেরি হলেও যে ঘুম ভাঙ করে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে এবং শ্রমিকের মর্যাদা মধ্যে কিছু সোশ্যাল সিকিউরিটি এবং হেলথ কেয়ার বেনিফিটও দেওয়া হবে ওই 1 কোটি লোককে। কিন্তু আরো 3 কোটি মানুষ কোথায় যাবেন তাদের সম্বন্ধে কিছু বলা হলো না এই বাজেটে। যদিও শুরুটা ভালো হয়েছে কিন্তু অনেকটা ইনসাফিসিয়েন্ট। অন্য একটু দিক থেকে বলবো, যেটা আমি 2014-15 যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন একটা অ্যাটমিক এনার্জি কমিশনের একটা কনফারেন্স হচ্ছিল, এখানে ওনাদের চেয়ারম্যান একজন বাঙালি ভদ্রলোক ছিলেন শ্রীকুমার ব্যানার্জি। উনি একটা ওয়ার্নিং দিচ্ছিলেন যে আমাদের দেশে যে রেটে ইকোনমিক গ্রোথ হচ্ছে, মানে 2004 থেকে 2011-12 যে 8% জিডিপি গ্রোথ, র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, মিডিল ক্লাসের অ্যাসপিরেশন বাড়ছে, সবার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে বা লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে, সেখানে এনার্জি ডিমান্ড বাই 2030-31 ওনারা ক্যালকুলেট করে নিয়েছে 30 গুণ বাড়বে, মানে 2012-13 যা আছে তার 30 গুণ এনার্জি ডিমান্ড বাড়বে। এত এনার্জি ডিমান্ড যদি আমরা কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে ড্র করি তাহলে এত আমাদের কয়লার মালগাড়ি চালাতে হবে যাতে রাস্তায় কোনো প্যাসেঞ্জার ট্রেন চালানো সম্ভব হবে না, মানে রেল লাইনগুলো ফুললি অকুপাইড হবে কয়লা মালগাড়ি চালানোর জন্য, কোনো প্যাসেঞ্জার ট্রেন চালানো সম্ভব হবে না। একটা ওয়ার্নিং উনি শুনিয়েছিলেন। তো এই লক্ষ্যে উনি বলেছিলেন যে অল্টারনেটিভ এমন হতে পারে, মানে এটা সোলার হোক বা ন্যাচুরাল গ্যাস হোক, যাই হোক, তার চেয়ে বড় কথা হচ্ছে অ্যাটমিক এনার্জি। আমি অন্তত এই দিক থেকে খুশি হয়েছি যে বাজেটে শুরু হয়েছে যে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট, এগুলোকে অ্যামেন্ড করে একটা 20,000 কোটি টাকার ইনিশিয়াল বাজেট বরাদ্দ করে টার্গেট রাখা হয়েছে যাতে অন্তত 100 গিগাওয়াট অফ অ্যাটমিক এনার্জি জেনারেট করা যায় বাই 2047। এটা খুবই কম টার্গেট। হয়তো আপনারা মনে রাখবেন রিসেন্টলি চায়না ব্রহ্মপুত্রের যে আপার এরিয়াতে তারা একটা ড্যাম নির্মাণ করছে হাইড্রো ইলেকট্রিসিটির জন্য। তার ক্যাপাসিটি ওরা করেছে 60,000 গিগাওয়াট, 60,000 গিগাওয়াট, আর এখানে উঠে 100 গিগাওয়াট। তো
মানে ওরা পুরোটাই ধরো হাইড্রোলিক পাওয়ার থেকে পুরো বেশিরভাগ ইলেকট্রিসিটি ডিমান্ডটাই মিট আপ করবে। তো এখানেও সেই শিবকুমার ব্যানার্জির কথাটাই প্রতিধ্বনি দেখতে পেলাম যে আমরা নিউক্লিয়ার এনার্জি এবারে ইউজ করা হবে। যদি এখানে উপস্থিত অনেকে আমার এই কথার সাথে হয়তো করতে পারেন, আমরা দেখেছি গ্রিন এনার্জি বা ফুটপ্রিন্ট যদি কমাতে হয় বা ওভারঅল ইকোনমি যদি একটা ব্যালেন্স আনতে হয়, আমাদের অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি নিয়ে আসতেই হবে। কিন্তু আমি একটু পড়াশোনা করে দেখেছিলাম যে ফ্রান্স এমন একটা কান্ট্রি, তাতে এখনো প্রায় 70% এনার্জি মিক্স আছে নিউক্লিয়ার সোর্স থেকে। তো ওখানে নিউক্লিয়ার ডিজাস্টার এখনো কি হয়নি। তো ওরা সবচেয়ে বেশি এনার্জি সিকিউর কান্ট্রি। তারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের উপরে নির্ভরশীল নন, ওপেক কান্ট্রিগুলোর মাতব্বরির উপরে নির্ভরশীল নয়, ওরা এনার্জির ব্যাপারে পুরোপুরি সেলফ সাফিসিয়েন্ট, কারোর উপরে নির্ভরশীল নয়। তো এটা একটা দিক যে খুব ভালো স্টেপ নেওয়া হয়েছে বাজেটে। পরের যে ভালো স্টেপটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাসেট মনিটাইজেশন। আমরা সবাই জানি যে অ্যাসেট মনিটাইজেশনটা 2021-22 বাজেটে প্রথম শুরু করা হয়। যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর নন লিকুইড অ্যাসেট পড়ে আছে, যেমন জমি বলুন, বিল্ডিং বলুন, বা ইনফ্রাস্ট্রাকচার বলুন, বা যে বিএসএনএল এর টাওয়ারগুলো, যে টাওয়ারগুলোকে অনেকে বলে জিওকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, জিও ইনকাম করে বেড়াচ্ছে, টাওয়ার বলুন বা এয়ারপোর্ট বলুন বা সি পোর্ট বলুন বা রিভার বেসিন বলুন, যত ধরনের অ্যাসেট আছে এইগুলোকে মনিটাইজেশন করার একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল 2021-22 বাজেটে। যদিও এর রেকমেন্ডেশন এসেছিল 2012 সালে। 13 ফাইন্যান্স কমিশনের চেয়ারপারসন যিনি ছিলেন বিজয় কেলকার, ওনার আইডিয়া ছিল যে আমাদের সরকারের যেহেতু রেভিনিউ রেজ করার ক্ষমতা খুবই কম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ইনফ্রাস্ট্রাকচার এক্সপেন্ডিচারে খরচ করার সীমাবদ্ধতার কারণে অল্টারনেটিভ সোর্স অফ রেভিনিউ তিনি সাজেস্ট করেছিলেন যে যত অ্যাসেট আছে ওগুলো মনিটাইজ করা হোক। অ্যাসেট মনিটাইজেশন মানে প্রাইভেটাইজেশন না, প্রাইভেটাইজেশন মানে ওনারশিপ হস্তান্তর। মনিটাইজেশন মানে শুধুমাত্র ওনারশিপটা গভর্নমেন্টের হাতে থাকবে, কিন্তু ইউসেজ রাইটটা প্রাইভেটকে দেওয়া হবে, সেখান থেকে কোনো রেন্টাল ইনকাম বা কোনো প্রফিটের শেয়ার সরকার পাবে। তো ওটা 2021 থেকে 25 অব্দি যে 6 লক্ষ কোটি টাকা টার্গেট ধরা হয়েছে, এটা হাইলি সাকসেসফুল হয়েছে। সেই কারণে নতুন যে অ্যাম্বিশাস টার্গেট নেওয়া হয়েছে নেক্সট 5 বছরের মধ্যে 10 লক্ষ কোটি টাকা। কারণ আপনারা জানেন যে আমাদের বাজেটে সবসময় খরচ বেশি হচ্ছে, আয় কম হচ্ছে। এর ফলে সরকারকে ধার করতে হচ্ছে অথবা সেই টাকা ছাপিয়ে কোনোভাবে ম্যানেজ করতে হচ্ছে। এর দুর্নীতির প্রভাব হচ্ছে ধার করলে ইন্টারেস্ট বার্ডেন বেড়ে যাচ্ছে, আর টাকা ছাপিয়ে ম্যানেজ করতে গেলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়ছে। তো সেই দিক থেকে এটা একটা অভিনব উদ্যোগ। এটা যদি মানে টার্গেটটা স্যাটিসফাই করা হয় যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য যে এখন পসিটি অফ ফান্ড বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টাকা নেই, সেটার একটা কিছুটা হলেও সুরাহা হতে হতে পারবে। লাস্ট যেটা অভিনব উদ্যোগ বলবো না, এটা ভালো আইডিয়া নিয়েছি যে আমরা সবসময় সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকি, ওরা বড় বড় বিগ পুশ বা বিগ ব্যাং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করবে। অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্ট গুলো যদি টেকেন টুগেদার করা হয়, এরা বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে থাকে। সেন্ট্রাল যা করে স্টেট তার চেয়ে বেশি করে থাকে, সবগুলো স্টেট যদি মেলানো হয়। তো সেই রেসপেক্টে সেন্ট্রাল যেটা করেছে 1.5 লক্ষ কোটি টাকার একটা লোন দিচ্ছে স্টেটগুলোকে, ইন্টারেস্ট ফ্রি লোন। মানে স্টেট এগুলোকে খরচ করতে পারবে ফর নেক্সট 50 ইয়ার্স, তার জন্য ইন্টারেস্ট পে করতে হবে না। যেহেতু স্টেট বেশি ক্যাপিটালে ইনভেস্টমেন্ট করছে, বেশি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার করে থাকে, তো সেই দিক থেকে আমার মনে হয় কোঅপারেটিভ ফেডারেলিজমের জন্য এই উদ্যোগটা খুব হয়েছে। আমি যেহেতু একটু পাবলিক ফিনান্সের এক্সপার্ট, আমার চোখে কিছু ওই বাজেট আর গ্ল্যান্সের কিছু স্ট্যাটিস্টিক দেখছিলাম, সেগুলো আমার কাছে একটু ডাউটফুল লাগলো, বা সেগুলো মূলত রেটিং এজেন্সি যেগুলো আছে, যে আমাদের সরকারি বন্ড বা সরকারি বন্ডকে যারা রেটিং দেয়, যদি খারাপ রেটিং দেয় তাহলে সরকারের পক্ষে মার্কেট থেকে ধার করাটাই মুশকিল হয়ে যায়, বা ধার করলে অত্যন্ত হাই ইন্টারেস্ট দিতে হয়। অলরেডি আমরা জানি প্রায় 26-27 যত খরচ করা হয় তার প্রায় 26% খরচ চলে যায় ইন্টারেস্ট পে করতে। 26% ইন্টারেস্ট পে করতে গেলে তার মানে ওই 75% পড়ে থাকে সারা দেশের এই বাজেট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে। গত বছরে সরকার বাজেটে খরচ ধরেছিল প্রায় 47,16,000 কোটি টাকা। এই বছর সেটা বাড়ানো হয়েছে 50,65,000 কোটি টাকা, মানে প্রায় 3.5 লক্ষ কোটি টাকা বেশি। আবার ওখানে ইনকাম ট্যাক্সের যে এক্সেমশন বা যে রিবেট, মার্জিনাল রিবেটের কথা বলা হয়েছে, সেখানে সরকারের ক্যালকুলেশনে প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি ইনকাম ট্যাক্স শর্টফল হবে। তো এই
বাজেট বরাদ্দ বৃদ্ধি, ওখানে রেভিনিউ শর্টফল, এগুলো যদি আমি অ্যাড করি, অ্যারিথমেটিক হিসাবে 4.5 লক্ষ কোটি টাকা কিন্তু বাজেটারি রিসোর্সের ডেফিসিট, বাজেটের রিসোর্সের শর্টফল হচ্ছে। এইটা কোথা থেকে হবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি বাজেটে, যদিও সরকার এটাকে বলেছেন যে মূলত নন ট্যাক্স রেভিনিউ থেকে কালেক্ট করা হবে। এবং নন ট্যাক্স রেভিনিউ একটা মেজর চান্স হয়ে দাঁড়িয়েছে, যত পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে এবং রিজার্ভ ব্যাংক আছে, এদের প্রফিট এবং ডিভিডেন্ডগুলোকে সুইচ করা, এটা পুরো একটা রিগ্রেসিভ পলিসি। মানে যদি পিএসইউ গুলোকে যদি ডান্ডা মেরে তাদের সারপ্লাস ডিভিডেন্ডগুলো নিয়ে নেওয়া হয়, তারাই একসঙ্গে ফান্ডিং ক্রাঞ্চে পড়বে, তাদের যে এক্সপানশন প্ল্যান বা তাদের যে ফিউচার যে প্ল্যানগুলো সেগুলো সব আটকা পড়ে যাবে। এটা খুবই খারাপ জিনিস। এবং রিজার্ভ ব্যাংকের যে সারপ্লাস ট্রান্সফারের কথার মাধ্যমে এখানে এই শর্টফল মেক আপ করা হচ্ছে, সেটা মূলত প্রিন্টিং মানির সমান, মানে টাকা ছাপিয়ে ডেফিসিট ফাইন্যান্সিং করা যেত না, সেরকম করার কথা। সেটা একটা ইনফ্লেশনারি ইম্প্যাক্টও হবে এটার মাধ্যমে। তার পরেও সরকারের একটা বিরাট দাবি হয়েছে যে গত বছর ফিসকাল ডেফিসিট মানে টোটাল যত সরকার ধার করেছিল, সেটা বলা হয়েছিল 4.8% অফ জিডিপি, 4.8% অফ জিডিপি। সেটা এবছর নাকি কমিয়ে 4.4% করা হবে। অলরেডি বললাম ওখানে 4.5 লক্ষ টাকার বাজেটের রিসোর্সে গ্যাপ করা পড়ছে। তা সত্ত্বেও এবছর কি করে ওই ফিসকাল ডেফিসিট গত বছর যে কম হবে আমার বোধগম্য হচ্ছে না। গত বছর সরকার ধার করেছিল প্রায় 15,69,000 কোটি টাকা, মানে 47 লক্ষ টাকা যদি বাজেট হয়, 15 লক্ষ মানে প্রায় 30% তার বাজেটের রিসোর্স এসছে ধার করা থেকে। এবছর ধারের পরিমাণ কমে যাচ্ছে, 15,68,000 কোটি টাকা। গত বছর যে 15,69,000 কোটি টাকা, এবছর দেওয়া হচ্ছে 15,68,000 কোটি টাকা। এগুলো খুব মানে সারপ্রাইজিং যে প্রতি বছর আমরা দেখে এসেছি ধারের ফিগার বাড়তেই থাকে, এই প্রথম দেখলাম ধারের ফিগারটাও কমে যাচ্ছে সরকারের পক্ষে। তো কিভাবে এগুলো ম্যানেজ করা হবে আমি জানি না। হয়তো আপনারা জানেন যে আমাদের যে ফিসকাল পলিসি, এগুলো হচ্ছে অনেকটা রুল বেসড হয়েছে। আগে যেরকম সরকার খুব লুজ ফিসকাল পলিসি পার্সিউ করতে পারত, ওই 91 পরে যেহেতু সরকারের হাত পা বাঁধার চেষ্টা হয়েছে নিউ লিবারাল ইকোনমিক পলিসির মাধ্যমে, সেখানে সরকারকে একটা বাই ল ম্যান্ডেট করা হয়েছে 3% অফ জিডিপি আসতে পারবে না, এটারও পারবে না, স্টেটও পারবে না। তো যেহেতু সরকার বরাবরই সেই টার্গেট মিস করেছে, সেই কারণে সরকারের যে গভর্নমেন্ট বন্ডের যে রেটিং হয়, সেই এজেন্সিগুলো খারাপ রেটিং দেয় বলে বারবার ওদেরকে মিসলিড করে বাজেটের মাধ্যমে, যে অফ বাজেট মানে বাজেটের বাইরে ধার করে কিন্তু বাজেটে রিপোর্ট করে না। আমার একটা সমস্যা হচ্ছে বা আমার একটা কি বলবো এখানে আশঙ্কা হচ্ছে, এই যে বাজেটে যে ধার না করে অফ বাজেট বড়োইং গুলো বাড়াবে আর কি, যেটা অলরেডি আমরা বিভিন্ন ফার্টিলাইজার বন্ড, অয়েল বন্ড বা এফসিআই দুটা চাল বন্ড ডাল দেওয়া হয় রেশনের মাধ্যমে, এফসিআই কে বিশাল আন্ডার রিকভারি, এই রিকভারি গুলো মিট আপ করার জন্য এফসিআই কে ফুড বন্ড দিয়ে দেওয়া হয়, তারা ব্যাংক থেকে ধার করে নিয়ে আসে, মানে অ্যাকচুয়ালি সরকারেরই ধার এফসিআই খাতায় গেল, সরকারের খাতায় এলো না। অলরেডি আইএমএফ এর একটা রিসেন্ট রিপোর্ট এসছে যে ইন্ডিয়াতে এই অফ বাজেট লায়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে বাজেটের ট্রান্সপারেন্সি থাকার কথা, এই ট্রান্সপারেন্সি বিরাটভাবে হ্যাম্পার হয়েছে। কারণ এই কখন বলেছে স্বচ্ছ ভারত স্কিম, কখন বলেছে বিকশিত ভারত স্কিম, কখন বলেছে খেলো ইন্ডিয়া স্কিম, তো নানা রকম স্কিম করা হয়, সেগুলো তার জন্য বাজেটেরই প্রতিষ্ঠান সেরকম রাখা হচ্ছে না। নানা রকম স্পেশাল পারপাস ভেহিকেল বা নানা রকম সংস্থাকে দেওয়া হচ্ছে, তাদের মাধ্যমে স্কিমগুলো ইমপ্লিমেন্ট করানোর ফলে ওদের খাতায় ধরা পড়ছে যেগুলো ধার করা হয়েছে, কিন্তু সরকারের কাছে ধরা পড়ছে না। এটা একটা খুব খারাপ দিক, এই বাজেটের যে বাজেটের স্বচ্ছতা বজায় থাকছে না। এইটুকু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করবো। ধন্যবাদ সবাইকে আমাকে এইটুকু বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ ডক্টর কৃষাণু প্রধানকে, এবং মহানন্দা তো আগেই বলেছে, এবং আমি একজন নন ইকোনমিস্ট হিসেবে দুজনের বক্তব্য থেকে যেগুলো শুনলাম সেটা হচ্ছে আমাদের যেটা শিরোনাম ছিল মানে আলোচনা, বাজেট 2025-26 প্রত্যাশা এবং প্রাপ্তি। তো দুজনের থেকেই যেটা বেরিয়ে এলো যে যা প্রত্যাশা ছিল সেই অনুযায়ী অনেক কিছুই আমরা পেলাম না, আর যে যা পেলাম আমরা যেটা মহানন্দা খুব দামি কথা বলেছে যে অর্থনীতির, আমরা যারা অর্থনীতির ব্যাপারগুলো অত সূক্ষ্মভাবে বুঝি না, হ্যাঁ, কিন্তু অর্থনীতি এমন একটা বিষয় যেটা আমাদের জীবন এবং জীবিকার সঙ্গে যুক্ত। মার্কসকে কোট করে বলা যায় যে ইকোনমি ইজ দ্য ডিটারমিনেন্ট অফ লাইফ, হ্যাঁ, সোশ্যাল লাইফ। সুতরাং
বাজেট যবে থেকে মানে পেশ করা হবে তার আগে থেকেই সাধারণ মানুষের একটা আগ্রহ কিন্তু থেকে যায় যে এবারের বাজেট কেমন হবে, ইউনিয়ন বাজেট। এবং এবারের বাজেটেও আমরা দেখলাম এবং সবাই খুব উচ্ছ্বসিত হলো একটা পয়েন্টে যে ওই ট্যাক্সটা কমে ইয়ে করেছে, আগে কত ছিল এবং সেটা গিয়ে 12 লাখ পর্যন্ত বোধহয় ট্যাক্স ছাড়। কিন্তু এটাও মানতে হবে যেটা মহানন্দা বললো, আমি তার সঙ্গে সহমত পোষণ করি যে 12 লাখ যারা বছরে রোজগার করছে তাদের কিন্তু মধ্যবিত্ত, যেমন সব জায়গাতে বলেছে মধ্যবিত্তের একটা বিরাট আনন্দের ব্যাপার, উচ্চ মধ্যবিত্তরই ব্যাপার হয়েছে। যাই হোক, কিন্তু অর্থনীতির খুঁটিনাটি যেহেতু জানি না, কিন্তু এই যেই ব্যাপারগুলো দুজনের ইয়ে থেকেই উঠে এলো যে যেটা মহানন্দা বললো আমি তার সঙ্গে একমত যে কৃষি পরিকাঠামো উন্নয়ন একটা বিশাল দরকার, হ্যাঁ, এবং সেচের উন্নয়ন নিয়ে কিন্তু সেরকম ভাবে কোনো কথা নেই। এবং আমরা জানি যে কৃষক আন্দোলনের একটা কি মাত্রায় কৃষক আন্দোলন হয়েছিল এবং তার কি নির্মম পরিণতি হয়েছিল, এবং কৃষকের আত্মহত্যা আজকে কোনো মানে ইয়ে মানে একটা রেয়ার ইভেন্ট কিন্তু নয়, নানান কারণেই কিন্তু কৃষকরা অর্থনীতির কারণেই মূলত আত্মহত্যা করেন আর কি। এবং আমরা দেখেছি যে যারা খুব মানে ছোট কৃষক, ক্ষুদ্র কৃষক, তারা অনেক ক্ষেত্রেই ঋণ পান না। সুতরাং এর কৃষির ক্ষেত্রে যেটা দরকার, আমাদের ভারত তো আমরা জানি কৃষি প্রধান দেশ, সুতরাং সেখানে পরিকাঠামো উন্নয়নের একটা বিরাট প্রয়োজন। আর দ্বিতীয়ত যেটা মহানন্দার সঙ্গে আমি একমত পোষণ করি সেটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব একটা কৃষি ব্যবস্থা। কারণ এই যে একটা গ্লোবাল এটা যে চেঞ্জ হচ্ছে একটা সারা পৃথিবী জুড়েই, হ্যাঁ, যেটা এনভায়রনমেন্টাল একটা পলিউশন জনিত কারণে যে চেঞ্জটা হচ্ছে, ইকোলজিক্যাল একটা ইমব্যালেন্স হচ্ছে, তার সঙ্গে কিন্তু এই বিষয়টা খুব বেশিভাবেই যুক্ত আর কি। আর মাঝখানে আমি অনেকটাই শুনতে পাইনি কারণ ইন্টারনেটের আনস্টেবল হওয়ার কারণে আমি অনেকটা বেরিয়ে গিয়েছিলাম। আর কৃষাণু প্রধানের ইয়েতে আসি যে কৃষাণু যেহেতু পাবলিক ফিন্যান্স এক্সপার্ট এবং এটাই ওর স্পেশাল পেপার, তাই সুতরাং অর্থনীতি যেটা আমি অত বুঝি না সেরকম খুঁটিনাটি বিষয়গুলো ওর আলোচনায় তুলে এনেছে, যেটার মধ্যে আমার খুব মনে হয়েছে যে এই যে ভারতের যে টার্গেট যেটা কথা বলা হচ্ছে, একটা ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হওয়ার বা রূপান্তরিত হওয়ার কিন্তু সে একটা লক্ষ্যমাত্রাও দেওয়া হয়েছে। কিন্তু তার জন্যে দুজনেই যে মানে এখানে দুজন ইকোনমিস্টই যে কথাটা বলেছে, তার জন্য দরকার হচ্ছে একটা জিডিপির গ্রোথ একটা ভীষণভাবে দরকার, যেটা আমরা অন্য অন্য দেশের কাছে অনেক পিছিয়ে রয়েছি। আর মহানন্দার আলোচনা থেকে যে ব্যাপারটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে পার ক্যাপিটা ইনকামের ব্যাপার, হ্যাঁ, সেটা হয়তো অনেকেই নন ইকোনমিস্টরা বোঝেন না, কিন্তু আমরা যদি উন্নত দেশের সঙ্গে তুলনা করি তাহলে দেখবো যে ভারতের অবস্থানটা কোথায় আর কি, হ্যাঁ। সুতরাং অনেক বড় বড় কথা আমরা আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, যেগুলো আমরা খুব ভালো বুঝি না, কিন্তু যখন আমাদের অর্থনৈতিক পরিস্থিতিগুলোর মোকাবিলা করতে হয় তখন আমরা বুঝি যে কি কি সমস্যার আমরা সম্মুখীন হয়েছি। এবং বিশ্বায়নের পরে যেটা দুজনেই বলেছেন যে 90s-এ যে বিশ্বায়ন এলো এবং স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম এলো, অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, তার সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে ভারতে অর্থনীতিকে পাল্লা দিতে হচ্ছে যে গ্লোবাল ইকোনমির সঙ্গে। সুতরাং বাজেট করার সময়, প্রণয়ন করার সময় সেই ব্যাপারটাও কিন্তু যারা বাজেট করছেন তাদের সেটা মাথায় রাখা উচিত। এবং দুজনেই যে ব্যাপারে যেগুলো মিল আমি সেগুলোই বলছি যে ডিম্যান্ড ক্রাইসিস অর্থাৎ চাহিদার যে একটা অভাব ঘটেছে এখন, যেটা মহানন্দা বললো এবং যেটা কৃষাণু প্রধানই বলেছেন যে সেটাও কিন্তু একটা খুব বড় পয়েন্ট এখানে, হ্যাঁ। এবং রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুজনেই বলেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে 100 দিনের কাজ এটাকে একটা আয়ের উৎস হিসেবে ভাবা হচ্ছে, আসলে কিন্তু সেটা তা নয়। এবং কৃষাণু যেটা বলেছেন যে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে বরাদ্দ করা হচ্ছে তা কিন্তু ঠিক খাতে ব্যয় করা হচ্ছে না। এবং অনেক রিসার্চ স্টাডিজে আমি সোশিওলজিস্ট অন্য রিসার্চ নিয়ে আমি যখন রুরাল ডেভেলপমেন্টের কিছু নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে অনেকেই এই নিয়ে কাজ করছেন এবং তারা কিন্তু এই অভিযোগই করছেন যে ঠিক মতো সেটা বরাদ্দ করা হচ্ছে না আর কি। আর ফিসকাল ডেফিসিটের কথাটাও কৃষাণু বলেছেন, ঋণের কথাটা দুজনেই বলেছেন। সুতরাং আমি শিরোনামটা আমি দিয়েছিলাম যখন প্রকাশ বললো ম্যাডাম কি নাম দেওয়া যায়, সেখানে বলা উচিত ছিল বাজেট 2025-26, কারণ বাজেটটা এক বছরের ফিনান্সিয়াল ইয়ার, একটা বছর এই এপ্রিল টু মার্চ যেটা হয় আর কি। তো সেখানে প্রত্যাশা এবং প্রাপ্তি,
সুতরাং আমার মনে হয় যে প্রত্যাশা যতটা আমাদের থাকে, প্রাপ্তির ঘরটা কিন্তু ততটা ভরে না আর কি। এটার মধ্যে একটা ফারাক কোথাও না কোথাও থেকে যায়। এবং সুতরাং পরের বছরে আবার কি বাজেট হবে সেই দিকে আমরা কিন্তু তাকিয়ে থাকি, এবং আমরা আশাবাদী যদি সরকার পলিসি মেকার্সরা এরকম স্বপ্ন দেখেন যে একটা ডেভেলপিং কান্ট্রি থেকে ভারতকে একটা ডেভেলপ কান্ট্রির দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো যদি তারা থ্রু আউট দ্য ইয়ার করেন তাদের কর্মসূচির মধ্যে, এবং পরবর্তী বাজেটে যদি তার কোনো রিফ্লেকশন থাকে, তাহলে আমরা সবাই নিশ্চয়ই খুব খুশি হব, এবং সেটা আমাদের ভীষণভাবে কাজেও লাগবে। এটা আমাদের অনেকভাবেই উপকারেও আসবে আর কি। কারণ আমাদের মনে রাখা উচিত যে একটা বড় অংশের মানুষ এখনো দারিদ্র সীমার নিচে থাকেন, এবং মধ্যবিত্তের সংখ্যাও নেহাত কিছু কম নয়। আর যে ব্যাপারগুলোর উপরে আমার মনে হয় জোর দেওয়া উচিত, যে এডুকেশন সেক্টর, যেটা মহানন্দা ভেরি অ্যাপলি পয়েন্টেড, যে রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা কমে গেছে আর কি, বরাদ্দটা ভীষণভাবেই কমে গেছে কয়েক বছর ধরে, এবং শিশুদের নিউট্রিশনের যে ব্যাপারটা, সেটাও আমি একজন সোশিওলজিস্ট হিসেবে মনে করি যে ভীষণভাবে দরকার। আর যে সোশ্যাল ইনইকুয়ালিটিটা যেভাবে বাড়ছে দিন দিন, তার গ্যাপ, এবং তার ফলে কিন্তু তার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে সেটা দারিদ্র উপরে পড়ছে, ফলে পভার্টিটাও বাড়ছে। এবং এই মহানন্দার যে ব্যাপারটার সঙ্গে আরেকটাও আমি সহমত, সেটা ও বলেছে যে সারা বিশ্বে যখন এই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে কথা বলা হচ্ছে এবং সমস্ত দেশগুলো সেই দিকে এগোচ্ছে, সেখানে আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রিজেও যেটা দরকার যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপরে ভীষণভাবে জোর দেওয়া, এবং সেগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যেও এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানান রকম কোর্স এখন পড়ানো হচ্ছে, বোধহয় 11-12 থেকেই সেটা শুরু হয়েছে। সুতরাং সেই ব্যাপারটাই আরো বেশি নজর দেওয়া এবং তার জন্য অর্থ বরাদ্দ করা আমার মনে হয় উচিত। যাই হোক, এই দুজনের আলোচনা থেকে এবারের বাজেট 2025-26-এর যে বিষয়গুলো বেরিয়ে এলো, তাতে আমি মনে করি যে শ্রোতাদের কাছে প্রত্যাশা ও প্রাপ্তির যে ছবি, সেটা অনেকটাই পরিষ্কার হয়ে উঠলো। সুতরাং দুজন বক্তাকেই অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে খুব সময় উপযোগী এবং প্রাসঙ্গিক এই আলোচনা সভার, যে ডিজিটাল আলোচনা সভার একটা আয়োজনের জন্য। এই অনলাইন প্ল্যাটফর্মটাকে আমরা সবসময় তো ফিজিক্যালি সব জায়গায় উপস্থিত হতে পারি না, সুতরাং এই অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু অনেক ছাত্রছাত্রী, গবেষক, এমনকি অনেক অধ্যাপকও বলেন যে আপনার বক্তব্য শুনলাম। সুতরাং এটা সবাইকেই নানানভাবে কিন্তু টু সাম এক্সটেন্ট উপকারে লাগে আর কি মনে হয় আমার। সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওভার টু সমীরণ আর প্রকাশ, যে বলবে এখন। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, কিছু প্রশ্ন এসেছে। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে যে ম্যাম, মানে 2025-এ বাজেটে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মহানন্দা, হ্যাঁ মহানন্দা ম্যাম, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এই এআই ভূমিকা কিরকম থাকতে পারে মানে ভবিষ্যতে? প্রশ্নটা কাকে করা? আরেকটু বলবেন প্রশ্নটা? আবার রিপিট করো প্রকাশ। হ্যাঁ, 2025-এর বাজেটে এআই এর উপর বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষাক্ষেত্রে এই এআই এর ভূমিকা কেমন থাকতে পারে ভবিষ্যতে? না, বাজেটে এআই কে গুরুত্ব দিয়েছে মানে কি, মানে হয়তো বলা হয়েছে যে এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। সেটা তো সারা বিশ্বে আমি বললাম না, যেটাতে প্রচুর রিসার্চ হচ্ছে। শুধু রিসার্চ নয়, চায়নার মতো কান্ট্রি, যেটা আমাদের পড়শি প্রায় এশিয়ান কান্ট্রি, তারা ওই ডিপসিক বার করে আমেরিকাকে টক্কর দিচ্ছে, এবং বলা হচ্ছে যে 2030-এর মধ্যে চায়না কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটাতে মানে সুপার পাওয়ার হয়ে যাওয়ার পথে এগোচ্ছে। আমেরিকাও কিন্তু চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। কাজেই চায়না এটা পারছে, কাজে আমাদেরও চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। তার জন্য আমি বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যদি ডেভেলপ করতে হয়, তাহলে প্রথমে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট।
সেইটার যদি বরাদ্দ না বাড়ানো হয়, তাহলে আমাদের দেশে প্রচুর সায়েন্টিস্ট আছে, প্রচুর ব্রেন আছে, কিন্তু তাদের তো পরিকাঠামো দিতে হবে, অর্থ দিতে হবে, তবে তো তারা করবে। না হলে বেস্ট ব্রেন গুলো তো বিদেশে চলে যাচ্ছে, সেখানে গিয়ে তারা তাদের দেশের জন্য করছে, আমাদের দেশে রাখে রেখেই লাভ হবে। কাজেই এই ব্যাপারে সরকারকে চিন্তা করতে হবে। তারা যদি এই মানে এশিয়াতে চায়নার মতো এরকম একজন প্রতিদ্বন্দ্বী আছে, সেখানে যদি আমরা ওই লেভেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা যে সমস্ত ইলেকট্রনিক্স কোম্পানি এখন দরকার সেগুলো আনতে হয়, তাহলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর কিন্তু খরচা বাড়াতে হবে। আচ্ছা ম্যাম, আমার একটা প্রশ্ন আছে, মানে প্রশ্ন বা মতামত, সেটা হচ্ছে যে মানে এইবারের যে বাজেটটা, মানে এটা কি খুব একটা তাড়াহুড়োর মধ্যে করা হলো বলে মনে হচ্ছে না? মানে মানে আগেবারে যেরকম 2024-এ যে বাজেটটা করা হয়েছিল, সেক্ষেত্রে এবারেরটা মানে অনেকটা মানে তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে আমার বলে মনে হচ্ছে। না, তাড়াহুড়ো করে হয়নি, তাড়াহুড়ো তো মানে তো টাইম পেয়েছে। এবং সব থেকে যেটা হয় যে না মানে ম্যাম, পলিসি আমি বলতে চাইছি যে এটা কি একতরফা একটা বাজেট হয়ে গেল না, মানে এরকম আর কি বলতে চাইছি। না, একতরফা মানে দেখো, বাজেট ইমপ্লিমেন্টেশন তো পলিটিশিয়ানরা করবে, তাদের মাথায় কিছু পলিটিক্যাল আইডিয়াস থাকবে। যেটা বিহারের ইলেকশন আসছে, কাজে বিহারকে কিছু দেওয়া হয়েছে এক্সট্রা, যেটা অন্য রাজ্যকে দেওয়া হয়নি। অন্য রাজ্য বলবে আমরা পেলাম না। কিন্তু তাড়াহুড়ো করে হয়নি, এটা তারা ভেবেচিন্তেই সময় নিয়েই করেছে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু পলিসিগুলো আরেকটু মানে কি বলবো, যুগোপযোগী হওয়া দরকার। আমি হ্যাঁ, একদম। প্রসঙ্গে একটু ছোট্ট একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে দেখুন, বাজেট কিন্তু তাড়াহুড়ো করে করা হয়নি। 2024-এ বরং তাড়াহুড়ো করে করা হয়েছিল, যেহেতু ইলেকশন ছিল। ইন্টারিম বাজেট হচ্ছে প্রথম, তারপর হ্যাঁ, মানে ইলেকশন ছিল জুনের 3 তারিখ 4 তারিখে। জুলাইতে যেহেতু ফুল বাজেট হয়, সেখানে 1 মাসের সময় বাজেট হয়ে যায়, তো অনেক তাড়াহুড়ো। বাজেটের প্রসেসটা শুরু হয়ে যায় কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, মানে তখন থেকে কাজকর্ম শুরু হয়ে যায়। যে ফার্স্ট শুরু হবে, নেক্সট 6 মাস দেখা হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তারপরে অ্যাসেসমেন্ট হবে, মিডিয়া রিভিউ বলে, সে মিডিয়া রিভিউ শুরু হয়ে যায়। সেখানে মিনিমাম 4-5 মাস হাতে পেয়েই বাজেট তৈরি করা হয়, এটা কোনো তাড়াহুড়োর ব্যাপার নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ সকলকেই। আজকে যারা বক্তা ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং আজকের যিনি সভাপতিত্ব করলেন ডক্টর বাসবী চক্রবর্তী মহাশয়া, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ সবাইকে আমিও শুভরাত্রি জানাই, ধন্যবাদ। থ্যাংক ইউ মহানন্দা, থ্যাংক ইউ কৃষাণু, থ্যাংক ইউ প্রকাশ। সমীরণ আপাতত নেই। সবাইকে ধন্যবাদ এরকম একটা আলোচনা সভার আয়োজনের জন্য আর কি, যেটা খুব দরকার ছিল।